একবার উগ্র বল উগ্র উগ্র প্রচণ্ড গর্বের একটা ব্যাপার হলে নিজের এলাকার সিনেমা হলে কোনো একটা সিনেমা যখন রিলিজ হয় সেখানকার টিম আসে, খাদানের পর আরও একবার মানুষের রীতিমতো ঢল পড়ে গেছিলো এবং সিনেমার যারা কলাকুশলী তারা তো এসেছিলোই প্রত্যেকে। এবং আমার মামা এখানে কাজ করেছে, আন্দোলের ছেলে, আমিও আন্দোলের ইউটিউবার, এটা কভার করার সুযোগ পেয়ে আমিও খুবই আপ্লুত হয়েছিলাম বিরাট পরিমাণে। তো তারই একটা ঝলক তোমাদের জন্য এখানে রইল। পুরো টিমের ইন্টারভিউ আসতে চলেছে, সবাই দেখো এবং অবশ্যই উগ্র সিনেমাটাকে সাপোর্ট করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স, আমার সঙ্গে রয়েছে টিম উগ্র। এদিকে টিম উগ্র সবাইকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তিনটে হিরো এই সিনেমাকে আমরা পুরোপুরি প্রেজেন্ট করতে পেরেছে। এখানে প্রীতম, এদিকে রয়েছে জেকোদা, এদিকে রয়েছে আমাদের জয়দা, আর এদিকে রয়েছে অরিজিৎ দা, এবং এখানে রয়েছে ক্যাপ্টেন অফ দ্য শিপ প্রীতম। তো আমি সর্বপ্রথম বলবো, উগ্র সিনেমাটা আমি দেখেছি, এরকম বাংলার বুকে এরকমভাবে একটা সিনেমাকে বানানো, ভাবা, সমস্ত দিক থেকে নতুনত্ব কিছুটা করার চেষ্টা করা, সেটাকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, রিভিউতেও বলেছি। তো প্রথমে ক্যাপ্টেন অফ দ্য শিপ প্রীতমের কাছেই আমি যাচ্ছি। এখন বাংলা দামটা বেসিক্যালি দেখতে পাচ্ছি ফ্যামিলি ড্রামা অনেকটা বেশি হচ্ছে, কমার্শিয়াল মুভি অনেকটাই কমে গেছে আগের থেকে যে পরিমাণ হতো। তো তোমার ধরো নতুন কাজ, এরকমভাবে সিনেমা জগতে তুমি এলে, তো প্রথমে এরকমভাবে একটা মাসি কমার্শিয়াল মুভি যেরকমভাবে এনেছো, হিরো ভিলেন এরকম ব্যাপার রয়েছে, তো সেটা প্ল্যানিংটা কীভাবে করেছিল সেটা নিয়ে যদি আগে একটু কথা বল। দেখো, প্ল্যানিং বলতে সত্যি কথা বলতে আমি তো সিনেমা ভালোবাসি আমি, বাট সিনেমার মধ্যে আমার ওই কমার্শিয়াল মেন স্ট্রিম ছবিই ভালো লাগে। এবার মেন স্ট্রিম ছবি মানে এই না যে টিপিক্যাল জিনিসপত্র হবে, নাচ গান আসবে মারবে, ওরকম না। তার মধ্যে ডেফিনেটলি একটা ভালো গল্প হওয়া যায়। অ্যান্ড আমি সবসময় একটা জিনিস বিলিভ করি যে ইমোশন ইজ বিগার দ্যান আ স্টোরি। গল্পের থেকেও তার ইমোশনটা অনেক বড়। ইমোশনের মানে যাই থাকুক না থাকুক, গল্পে ইমোশন দিয়ে একটা জিনিস বয়ে যেতে পারে। তো এটাই ব্যাপার। আমি তো কমার্শিয়াল ছবি ভালোবাসি, তো যখন আমি ঠিক করি আমি ছবি বানাবো, সিনেমা হলের জন্য বানাবো, তো আমি ভাবি সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি বানাবো। কারণ এখানে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা তোমরা সবাই জানো খুবই খারাপ এখন যা অবস্থা। আমি ভাবি যে সিঙ্গেল স্ক্রিনের জন্যই ছবি বানাবো, সেই দর্শকদের জন্য ছবি বানাবো যারা অনেক দিন ধরে বাংলায় এরকম ছবি খুঁজছে কিন্তু পাচ্ছে না। এবার এটার জন্য তো তাদের দোষ না, দোষ যারা বানাচ্ছে, অবশ্যই তাদের দায়িত্বটা তাদের। আমার মনে হচ্ছে যেহেতু আমি বানাচ্ছি, তো এটা আমার দায়িত্ব যে আমি অন্তত একটু কিছু যদি করতে পারি তাদের জন্য, তাই বানানো। আর তার আর একটা জিনিস হচ্ছে, আমি হচ্ছে এস রাজমৌলি স্যারের অনেক বড় ফ্যান। তো ডেফিনেটলি উনি একদম মানে আমি মনে করি কমার্শিয়াল ছবি ইন্ডিয়ার ওয়ান অফ দি বেস্ট ডিরেক্টর হচ্ছে উনি। তো আমি যেহেতু ওনার ফ্যান, ওই জিনিসটা আমার মধ্যে একটু রয়েছে, ওনার জিনিসপত্রগুলো। তো এই কারণে আমার সবসময় টেন্ডেন্সি ওই কমার্শিয়াল মেন স্ট্রিম ছবির দিকেই, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি পরবর্তীকালেও যাই বানাই, সেটা ওই কমার্শিয়াল ছবির দিকে বানাবো। আমি এটার ওপরেই ফোকাস করবো সবসময়। অ্যান্ড যেটা রয়েছে এই ছবিতে, আমি চেষ্টা করছি, যেমন এই ডুয়েল হিরো ফিল্ম কিন্তু আগে বাংলায় হতো, প্রসেনজিৎ স্যার, তাপস পাল স্যারের প্রচুর এরকম হতো, কিন্তু এখন সেগুলো দেখা যায় না, খুব কম। আর হ্যাঁ, এখন অন্য ইন্ডাস্ট্রিতেও হচ্ছে, সাউথে ট্রিপল আর, দুটো হিরো। তো এখানে খুব কম, মানে হয়ই না, কম কি হয়নি। তো এই যেমন তোমার একটা সিনেমা আছে সংঘর্ষ বলে, ঠিক আছে, ওই উত্তরপাড়া ছেলে আমি, হ্যাঁ রাইট, একদমই। তুমি দেখো ওই ছবিগুলো মানুষ হই হই করে দেখতে যেত, হুল্লোড় করে, কিন্তু আজকে সেই জিনিসটা আর হয় না। আর কেউ একসাথে এসে কাজও ওইভাবে হয়ও না যে একটা জয়েন্ট ভেঞ্চার, মানে একটা দুজন একসাথে আসবে, সেরকম কোনো ব্যাপারও নেই। আমি ঠিক করি। আর প্লাস আরেকটা জিনিস আমার মাথায় ছিল যে অনেক বছর হয়ে গেছে নতুন কোনো ফেস মানে হিরো হিসেবে না আমরা দেখতে পাইনি, ঠিক আছে। মানে আমরা কিছু মানুষের উপরেই শুধু ভরসা করে চলছি, তো তাদেরও তো আস্তে আস্তে একটা তো সব কিছুর একটা থাকে যে এই অবধি, আমাদের তো নতুনের সাথেও আমাদেরকে এগোতে হবে। তো ওই কারণে আমি ছবিতে দুটো হিরো রাখি, তাতে আমার লাভ। আরেকটা জিনিস হচ্ছে দুটো হিরো এলো, বাংলা ছবি, দুটো বাংলা ইন্ডাস্ট্রি দুটো হিরো পেলো, একটা হচ্ছে জিকো আর একটা হচ্ছে অরিজিৎ, ঠিক আছে। আর আমি বলবো নট অনলি যে দুটো হিরোর ছবি, তার থেকেও বড় হচ্ছে এই ছবিটা একটা খলনায়কের ছবি, একটা ভিলেনের ছবি, ঠিক আছে। আর সেখান থেকে আরেকজন
স্টারকে আমি বলবো পাওয়া যাবে বা পেলো, সেটা হচ্ছে জয়দা। ঠিক আছে, এইটুকুই বলবো। এবার বাকি তুমি তারপর কন্টিনিউ করো। আচ্ছা, এবার আমি জিকোদার কাছে যাচ্ছি। তোমাকে আমি এর আগে গোলন্দাজে দেখেছি, তুমি দেবদার সঙ্গে কাজ করেছিলে, তোমার পারফরমেন্স আলাদা করে আমার দারুণ লেগেছিল এবং তখন আমি রিভিউতেও তোমার কথা বলেছিলাম। তো তোমার কাছে একটা প্রশ্ন থাকবে যে এই প্রজেক্টটার সঙ্গে কিভাবে যুক্ত হলে, এবং নিজের সম্বন্ধে যদি কিছু বলো যে কিভাবে এই প্রজেক্টে এলে, ইন্ডাস্ট্রির মধ্যে আসা, সেটা নিয়ে যদি একটু ডিটেলসে বলো। না, আমি নিজের সম্বন্ধে পরে বলবো, আমি আগে বলি প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটা নিয়ে আমার কাছে একদম চমক ছিল এটা। মানে আমি কোনোদিনও ভাবিনি যে এই কাজটা আমি করবো, বা প্রীতম আমাকে নিয়ে ভাবেনি যে এই কাজটাও করবে। কারণ আমার এটা অ্যাক্সিডেন্টলি এমনভাবে এসেছিল, মানে আমাদের শ্যুট 25 তারিখ থেকে 26 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। আমাকে 22 তারিখেও কাস্টিং করে, 22 না, ওটা 24 তারিখে আমাকে ও কাস্টিং করে, এবং আমাকে বলা হয়নি যে তুমি এই গল্পতে কাজ করছো বা কিছু। আমাকে বলেছিল যে ওই একটা ছবি করছি, তো তুমি ওটাতেই করবে। আমি বললাম ঠিক আছে, করবো। তারপরে ওই দুদিন শ্যুটের আগে যেটা হয় আর কি, লুক সেট তাড়াহুড়ো করে যা করার করে নিয়েছে, তারপর ডিরেক্টলি শুটিংয়ে গেছে। সেলুনে নিয়ে গিয়ে লুক সেট করে নিয়েছিল। ওটা অনেক বড় গল্প, 2.5 ঘন্টা বসিয়ে রেখেছিল। যে আমার হেয়ার আর দাড়িটা যে ঠিকঠাক করছিল, কাটছিল, সেও পাগল হয়ে যাচ্ছিল যে কি করছে এখানে। প্রথমে ছোট, তখন জানতো না যে ওর লুক সেট কত নিয়ে, হ্যাঁ, চলো তোমার হ্যাঁ, দাড়ি কাটাও, বড় হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই বলে না একটা ইন্ডাস্ট্রিতে কথা আছে না, কাল কৃষ্ণে দেখা। আমার কাছে হয়তো উগ্র সেটাই। আমি কোনো ভাবিনি আমি উগ্রতে কাজ করব, আনন্দ করব। আমি এত ভালো ভালো আমার মানে আমার সহ অভিনেতা জয়দা তো আমার থেকে অনেক সিনিয়র। জয়দা তো মেগাতেও দেখা যায়, জয়দা তো স্টার মানুষ। আমাদের সাথে কাজ করেছে। জয়দার নাম ভাঙিয়ে আমরা খেতে পারবো। অরিজিৎ ভালো কাজ করে, খুব ভালো ফাইট করে। আরও নয়নিকা আছে, বা জিনা আছে, রনিদা আছে। রনিদা তো অনেক সিনিয়র আমাদের থেকে, ওনার সাথে ফ্রেম শেয়ার করা মানে আমার কাছে সুইটি ছিল। হ্যাঁ, সুইটি বলে একজন ছিল, জোকসে পার্ট। আর আরেকটা কথা বলবো, ইন্ডাস্ট্রিতে তো আমার বেশি দিন হয়নি, কিন্তু যতদিনই হয়েছে তার মধ্যে আমি একটা ভালো জিনিস দেখলাম প্রীতমকে নিয়ে বলবো। 22 বছরের ছেলে একটা 122 মিনিটের ছবি করছে, যেখানে এতগুলো কাস্টিং, এতগুলো টিম। একটা টিমে আমাদের তো ইউনিট ছিল প্রায় 100, মানে 130, 40, 80 এরকম মানে ইউনিট নিয়ে কাজ হয়েছে। ডবল ক্যামেরা, একদিন তো আমাদের 3টে ক্যামেরা নিয়েও শ্যুট হয়েছিল। তো এত বড় ব্যাপারটাকে হ্যান্ডেল করাটা না, আমার মনে হয় না যে এটা খুব খুব সহজ। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের তো বাংলা ইন্ডাস্ট্রি খুব ছোট, তো অনেকটাই এটা কঠিন ওর কাছে ছিল। গল্পটা ওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে মানে নিজের ক্ষমতায়। আর আরেকটা জিনিস, ওর প্রীতমের এই শিক্ষাটা পেয়েছে না, ওর বাবা মায়ের সাথেও তো আমার খুব সুন্দর আলাপ। আমার মনে হয় ওই মানুষগুলো থেকে শিক্ষাটা পেয়েছে। মানে ওনার প্রীতমের বাবা মাকে নিয়ে আমি তো কিছু বলার নেই আমার, মানে ওনাদেরকে নিয়ে আমার বলার মতো মুখের ভাষা নেই। মানে আমরা যখন শুটিং করেছিলাম, প্রীতমদের বাড়িতেও গেছি, মানে আপ্যায়ন ভাই, মানে আমি তো আমার কোনো ছবি করতে গিয়ে আপ্যায়নটা পাইনি। তারপরে যে দর্শকের এত ভালোবাসা, এত কিছু, আমার মনে হয় সব কিছু নিয়ে দেখা যাক এবার কী হবে, সেটাই বলবো। তারপরে তো আছে, তোমরা তো আছো। আচ্ছা, এদিকে আর একজন হিরো রয়েছে, আমি এবার তার কাছে যাচ্ছি। তার অ্যাকশন এক কথায় দুর্দান্ত লেগেছে। ওখানে অরিজিৎদার রয়েছে আমাদের মাঝে। তো তোমার কাছে একটা প্রশ্ন থাকবে, এরকম প্রথম একটা প্রজেক্ট, সেখানে এরকম অ্যাকশন হিরোর মতো পার্ট, লাস্টে ক্লাইম্যাক্সে অনেকটা অ্যাকশন করতে হচ্ছে ভিলেনের সাথে। তো এটার জন্য প্রিপারেশন কেমন ছিল এবং এই প্রজেক্টের সঙ্গে কিভাবে যুক্ত হলে, সেটা নিয়ে যদি একটু বলো। মাইকটা আমাকে দেবে না? ওকে। তো এই প্রজেক্টটা নিয়ে যে প্রিপারেশন ছিল সেটা বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাকে সেপ্টেম্বরের 13 তারিখে 2023 আমার কাছে একটা ফোন আসে 3:30 নাগাদ। সেই ফোনটা আসে 3:30-র সময়। ফোনটা দুপুরেই, অফকোর্স রাত দুপুর যাই হোক। তো ফোনটা আসার পরে আমার সঙ্গে কথা হয় একটা মানুষের, বলে যে আমি তোমাকে একটা মুভির জন্য সিলেক্ট করতে চাই, তো তোমাকে পছন্দ হয়েছে তোমার ফটো দেখে, তো আমি তোমাকে স্ক্রিপ্ট পাঠাচ্ছি, তুমি একটু পড়ে নাও, তারপর আমাকে কল ব্যাক করে জানাও। সেই দিনই আমি ওই টাইমে 3:30 নাগাদ স্ক্রিপ্ট পেয়ে যাই হাতে। স্ক্রিপ্ট পাওয়ার পরে আমি ফোন করি প্রীতমকে, তখন বাজে 8টা 9টা এরকম অলমোস্ট। কিন্তু তখন আমি জানতাম না ফোনের ওই পারে এই বাচ্চা ছেলে কথা বলছে। তখন আমি জানতাম অ্যারাউন্ড 36, 37 এরকম কিছু এজ হবে, কথা বলছি। ও আমাকে সিলেক্ট করলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ক্যারেক্টারটা আমাকে দেওয়ার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। তার ঠিক 2 দিন পরে আমাদের দেখা হলো, একজন প্রোডাকশন ম্যানেজার আছে ধীমানদা, তাদের অফিসে।
গেলাম, দেখলাম বাচ্চা ছেলে মুভি করবে, এটা আমার ফিলিংস ছিল মনের মধ্যে। তো হলো, সব কিছু হলো। তারপরে আমাকে সিলেক্ট করলো অগ্নি ক্যারেক্টারের জন্য। এত কিছুর মাঝখানে আমি একটাই কথা বলবো যে তখন তো আমি কনফিডেন্স ছিল না, প্র্যাকটিক্যালি বলছি, যে এইটুকু ছেলে এই এত বড় একটা মুভি দাঁড় করাবে। ভেতরে একটা ডাউট ছিল আমার মধ্যে, ইনফ্যাক্ট আমার মনে হয় অনেকের মধ্যেই ছিল। যতক্ষণ দেখবে একটা মানুষ সাকসেস না পাচ্ছে, তার ফেলিয়ারগুলো দেখেই লোকে জাজ করে, বাট সাকসেস ফেলে লোকে বলবে যে হ্যাঁ হি ইজ দ্য গেনার। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। ও আজকে যে এই মুভিটা এত বড় একটা উগ্র মুভি, আমাদের টিম মেম্বার এতজন বড় বড় আর্টিস্ট আছে, তার মধ্যে সব থেকে সিনিয়র হচ্ছে আমাদের জয়দা, রনিদাও আছে। তো এই মুহূর্তে যারা প্রেজেন্ট আছে আমি তাদের নাম করছি। রনিদা তো টপ মোস্ট সিনিয়র। তো তারপর জিকো আছে, জিকো আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সড। তারপরে আছে আমাদের রনিদা, টপ মোস্ট সিনিয়র অ্যাক্টর। তারপর আরও অনেকেই আছে, অভিজিৎ দা আছে, সুমন আছে, সুশান আছে, সব থেকে ভালো ক্যারেক্টার করেছে পিঙ্কির, সুশান আছে, আরও অনেকেই আছে। তো এদের থেকে আমি অনেক কিছুই শিখেছি। আর আমি একটা মজার কথা বলবো এর মাঝখানে, সেটা হচ্ছে, একটু ভালো করে বসে নিই। মজার কথাটা হচ্ছে 26শে সেপ্টেম্বর আমরা ফ্লোরে যাই 2023-এ। যেদিন আমরা ফ্লোরে যাই সেদিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। শ্যুট শুরু হওয়ার জাস্ট 10 মিনিট আগে আমি 7 ফিট ওপর থেকে নিচে পড়ে যাই। বাঁ পায়ের ওপরে পুরো বডিটা পড়ে, আমার হাঁটুটা এইরকমভাবে জাস্ট মুড়ে যায়। তবে আমি ব্ল্যাক আউট হয়ে ওখানে 10 মিনিট পড়ে থাকি। সেটা অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক আউট হয়েছিলাম, পরে জানতে পারলাম যে ওটা আমার ACL ছিঁড়ে গেছিলো। ঠিক আছে, তারপর ওই শিডিউল নিয়েই আমরা 5 দিন মোটামুটি টেনেছি। আমাকে পুরো টিম, যতজন ছিল টিমের মধ্যে, সবাই আমাকে খুব হেল্প করেছে। জয়দা, জিকো, প্রীতম, আরও অনেকেই আছে যারা আমাকে হেল্প করেছে, অভিজিৎ দা, সুশান, সুমন, সবাই আমাকে হেল্প করেছে। ইভেন ওখানে যারা ক্রাউড ছিল তারাও আমাকে প্রচুর হেল্প করেছে এই কাজটার জন্য। কারণ আমি তখন মোটিভেশন নিয়ে কাজটা করছিলাম, শরীর দিচ্ছিল না, প্র্যাকটিক্যালি বলতে গেলে খুব কষ্টের মধ্যে ছিলাম। যারা কাজ করেছে তারাই একমাত্র। অ্যাকশনও তো রীতিমতো চোট নিয়েই করতে হয়েছে সেই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, সেটা আমি আমার বলার থেকে আমি মনে করি বাকিরা বললে সেটা বেটার লাগবে, তো আমি নিজের মুখে কিছু বলবো না, বাকিরা বলবে। আমি চাইবো ডিরেক্টর বলুক এই ব্যাপারটা নিয়ে। সো এটাই হচ্ছে কথা। আর আরেকটা কথা বলবো যে প্রীতম অনেক ছোট আমার থেকে বয়সে, কিন্তু আমি অনেক কিছু শিখেছি প্রীতমের থেকে। মানে একটা ছোট্ট ছেলে যে এত কিছু শেখাতে পারে, সেটা প্রীতমকে না দেখলে আমি বুঝতে পারতাম না এর আগে। তো আই এম ভেরি গ্রেটফুল প্রীতমের কাছে। এবার আমি জয়দার কাছে যাচ্ছি। জয়দার কাছে আমার ব্যক্তিগতভাবে দুর্দান্ত লেগেছে, এবং আমি সেটা রিভিউতেও বলেছি যে তোমার পারফরমেন্স আলাদা লেভেলের লেগেছিল আমার ভিলেন হিসেবে। তো তোমার কাছে যারা জানতে যাবে, একটু অন্যরকম কোশ্চেন আমি আনছি। আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি যদি দেখো, অনেকেই রয়েছে যারা ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করতে চাইছে না। আমি কারণ নাম নেবো না, কিন্তু অনেকেই রয়েছে বড় সিনেমা রিজেক্ট করে দিয়েছে, যে ভিলেন ক্যারেক্টার থেকে দেওয়া হয়েছে, তার মনে হচ্ছে যে এরকম টাইমে ভিলেন করলে তার ইমেজ নষ্ট হবে। সেখানে ধরো তুমি ডাইরেক্ট মেগা থেকে এরকম সিনেমায় এলে, প্রথমেই এরকম একটা ব্যাডাস ভিলেনিয়াস ক্যারেক্টার, তো তোমার রাজি হওয়ার পেছনে কারণটা কি ছিল? তোমার কিরকম কখনো মনে হয়নি যে প্রথমে এরকম ভিলেন করবো কি করবো না, এরকম প্রশ্ন কি মাথার মধ্যে এসেছিল? দেখো, আমি তো একজন অভিনেতা, তো আমার কাছে মনে হয় যে অভিনয় করাটা আমার কাছে সব থেকে ওপর মহল রাখে আর কি। তো আমি চরিত্র কিরকম, কারণ চরিত্রায়ন তো আমি করব, আমি কিভাবে নিজের প্রেজেন্টেশন করব সেটা অফকোর্স ডিরেক্টরের একটা ব্রেন চাইল্ড, রাইটারের একটা ব্রেন চাইল্ড, কিন্তু আমার মনে হয় যে একটা অভিনেতা ওই চাইল্ডের বেস্ট ন্যানি মানে হচ্ছে যে হয়তো বাবা মা দুজন অফিস যাচ্ছে, ওই সেই ঠিক সময় দুধ খাওয়ানো, কতটা গরম দুধ খাওয়ালে বাচ্চার ভালো হবে, ঠিকঠাক সময় ন্যাপকিন চেঞ্জ করা, এগুলো ঠিকঠাক ন্যানি করতে পারে। আর ন্যানি যখন একদম মায়ের মতন মমতা ভরা নিয়ে বাচ্চাটাকে গড়ে তোলে, তখন কিন্তু সেই মানে বাচ্চাটার ফলন পোষণ একদম মায়ের মতনই হয়। তো আমার কাছে আমি নিজেকে মনে করি অ্যাজ অ্যান অভিনেতা আমি একজন ভালো যাতে ন্যানি হতে পারি। তো প্রীতম আমাকে যখন এসে বলেছিল যে এটা একটা অ্যান্টি হিরোর ক্যারেক্টার, আমি সেকেন্ড থটও দিইনি, আমি প্রথমেই বলেছিলাম আমি করব। তার কারণ হচ্ছে যে প্রচুর শেডস আসে একটা ক্যারেক্টারে, কারণ যে অ্যান্টি হিরোর পার্ট করে বা যে অ্যান্টি হিরোর যে রিপ্রেজেন্টেশন অন স্ক্রিন তুলে ধরে,
তার কাছে কিন্তু সে কখনো ভিলেন নয়, এটা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট। সে যদি নিজেকে হিরো ভাবে তবে কি কিন্তু লোকের কাছে ও ভিশাস হয়ে উঠবে। কারণ একটা তো ডিরেক্টরের একটা পার্সপেক্টিভ আছে, ডিরেক্টর যেইভাবে তোমাকে সিনেমাটা দেখাবে অডিয়েন্স ঠিক সেইভাবে তোমাকে রেসপন্ড করবে। তো অ্যাজ অ্যান অ্যান্টি হিরো আমার কাজ ছিল হচ্ছে যে আমাকে নিজেকে বড় মানে লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করা। কারণ আমি নিজের চোখে হিরো, আমি কখনোই ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকেও নিজেকে ভিলেন দেখাবো না। আমি চাইবো আমি যাতে হিরো লাগে। তো এই যে দ্বন্দ্ব ডিরেক্টর এবং অভিনেতার যে দ্বন্দ্বটা থাকে অ্যাজ অ্যান অ্যান্টি হিরো, এইটা ফুটিয়ে তোলাটা একটু চ্যালেঞ্জিং হয়। তো আমার মনে হয় না, আমি জানি না কেন লোকজন রিজেক্ট করে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস আ ব্লেসিং, ইটস আ ব্লেসিং টু ওয়ার্ক, ইটস আ ব্লেসিং টু ওয়ার্ক, ইটস আ ব্লেসিং টু প্লে ডিফারেন্ট ক্যারেক্টার্স। অনেক ডাইনামিক্স তুমি নিজের মধ্যে ক্রিয়েট করতে পারো, অনেক লেয়ার্স ক্রিয়েট করতে পারে। আমি তুমি টেলিভিশন দেখেছো কিনা জানি না, আমার প্রথম সিরিয়াল থেকে আমি কিন্তু অ্যান্টি হিরোর পার্ট, আমি খুব কম পজিটিভ ক্যারেক্টার্স করেছি। আমি সবসময় অ্যান্টি হিরো, আমার ভালো লাগে, আমি মজা পাই, কারণ আমার ফ্রিলিজ থাকে, যা ইচ্ছে করো। হিরোদের অনেক লাইন্স থাকে, এটা এরম করলে, এরমভাবে হাসলে বা এরমভাবে কথা বললে অনেক, আমি যা ইচ্ছে করতে পারি, আমি ডিগবাজি খেতে পারি, আমি একে একটা থাপ্পড় মেরে দিতে পারি, বা একটা চুমু খেয়ে দিতে পারি, যা ইচ্ছে করতে পারি। মানে এই যে লেয়ার্সগুলো, এই যে এত বড় একটা সারফেস আমার কাছে আছে, আমার মনে হয় এটা যদি কেউ রিজেক্ট করে থাকে বা রিজেক্ট করে, আমার মনে হয় যে এটা আই ফিল স্যাড ফর দেম। এবং তোমার কথার এক্সাম্পলই যদি বলি, শাহরুখ খান সব থেকে বড় উদাহরণ, কারণ কেরিয়ার শুরু করেছিল অ্যাবসলিউটলি দেখেছো, মানে শাহরুখ খানের গ্রাফটা ওইখান থেকে এমন জায়গায় চলে গেল যে মানে ওই এখন ডর মানে ওই মানে সানি দেওল যে ছিল, আমার হয়তো পরের জেনারেশন জানবেও না। তো এই যে মানে একটা আমার মনে হয় যে এটা একটা প্রপেলারের কাজ করে, মানে যদি ঠিকঠাক ভাবে চরিত্রায়ন করা যায়, নিজের ডাইনামিক্সগুলো মেনটেন করা যায়, আমার মনে হয় এটা প্রপেলারের মতন কাজ করে একটা ক্যারেক্টারের। তো আমি চেষ্টা করেছি। বাকিটা তো দেখো, প্রীতমের স্ক্রিপ্ট যদি ওরকম সাউন্ড না হতো, আমি যতই চরিত্রায়ন করে নিই, আমার যদি জায়গাই না থাকে, আমি সেটা করতে পারতাম না। তো আমি প্রীতমকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে প্রীতম এরকম একটা চরিত্র ভেবেছে আমার জন্য। প্রীতম আমাকে যখন গল্পটা বলেছিল, আমাকে জাস্ট দুটো রেফারেন্স দিয়েছিল, যে কলেজের গল্প এবং সিংহ আর বাঘের একটা আমি সবসময় মানে দেখো, আমাদের তো তোমাকেও যেরকম তোমার কাজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, আমিও সারাক্ষণই এক্সপেরিমেন্ট করতে থাকি যে আমি কীরকম লুক চাইছি, বা আমি কীরমভাবে কথা বলবো, বা আমার ক্যারেক্টারের গ্রাফটা কীরম হবে, এগুলো সব আমার হাতে আছে। তো স্ক্রিপ্টটা পাওয়ার পর আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি, এটা আমার বদ অভ্যেস। আমি পুরো গোটা স্ক্রিপ্টটা পড়ি এবং নিজের ডায়লগ অন্যের ডায়লগ মুখস্থ রাখি, কারণ তাতে আমার সুবিধা হয়। তো আমি যখন গোটা স্ক্রিপ্টটা পড়ি, আমার সঙ্গে সঙ্গে মাথায় এলো যে আমি যদি আমার চরিত্রটাকে শকুনি হিসেবে রিপ্রেজেন্ট করি, মহাভারতে কিন্তু দুটো গল্প আছে, একটা কৃষ্ণর গল্প, একটা শকুনির গল্প। কৃষ্ণের গল্পটা আমরা জানি, ওটাই দেখানো হয়েছে। শকুনির গল্পটা দেখানো হয়নি, শকুনিকে ভিলেনভাবে দেখানো হয়েছে। তো আমি সেইভাবেই করেছি যে আমি যদি শকুনি হিসেবে ইউজ করি নিজেকে, যে প্রচণ্ডভাবে পলিটিসাইজড, যে জেতার জন্য যা ইচ্ছে করতে হবে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফেয়ার। মানে আমরাও তো তাই করছি, আমরা বাঁচার জন্য যা ইচ্ছে করছি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমাদের কথাতেই আছে। তো আমি সেইভাবে আর কি গ্রাফ করি। আর একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, সেটা হচ্ছে এই বয়সে দাঁড়িয়ে কলেজের করা। তো এটা একটা চ্যালেঞ্জিং ছিল। আরেকটা যেটা রেফারেন্স আমার, তুমি দেখেছো কিনা, আর তুমি তো দেখেছো, তুমি দেখবে আমি একটু ভয়েসটাকে চেঞ্জ করেছি। তার কারণটা হচ্ছে আমি একটা গ্রাউল ভয়েস এনেছি ওই ইম্প্যাক্টটা দেওয়ার জন্য অ্যান্টি হিরোর, প্লাস ওই বাঘ এবং সিংহের যে একটা যেহেতু আমি বাঘ, ওই একটা জাস্ট নাজ আনার চেষ্টা করেছি। সবটাই প্রীতমের ব্রিফিংয়ের জন্যই হয়েছে। প্রীতমকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চা ছেলে এরকমভাবে ভেবেছে। আমরা তো এই সময় মানে 18 বছর, 22, আমি 22ই ধরে নিলাম, 22 বছরে তো আমি ভাবছি না কিছু, তখন আমি উঠছি। মানে তখন বাবা মা আমাকে নিয়ে প্রচণ্ডভাবে ফেড আপ। সেখানে প্রীতমকে দেখছি, বা ওর মা এত প্রাউড,
এটা ভালো লাগছে আমার, মানে অসম্ভব ভালো, অসম্ভব একজন ট্যালেন্টেড এক ছেলে, খুব ভালো লিখেছে, খুব ভালো প্রেজেন্ট করেছে। প্রেজেন্টেশনটা তো খুব ইম্পর্টেন্ট, আমরা তো লিখে তো অনেক কিছুই ফেলি, কিন্তু প্রেজেন্টেশনটাও অনেকটা ইম্পর্টেন্ট। প্রীতমের আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, প্রীতম কিন্তু চরিত্র থেকে ফ্রি লিজ দেয়। যদি তুমি ওকে অপশনস দাও, হি ওয়ন্ট স্টপ ইউ ফ্রম ডুইং দ্যাট। প্লাস ও যখন দেখছে যে এই চরিত্রর গ্রাফটা ওর চরিত্রের সাথে ম্যাচ করছে, there is no point stopping, and he is doing that, he has done that. মানে it's a beautiful aspect of a director. যখন একটা আর্টিস্টকে ফ্রি লিজ দেওয়া হয়, সে সেইটা যদি ডেলিভার করতে পারে ক্যারেক্টারে থেকে, এই কোয়ালিটিটা একটা ডিরেক্টরের থাকা খুব দরকার, সেটা প্রীতমের মধ্যে আছে। আমি বহু ডিরেক্টরের সাথে কাজ করেছি, এই বয়সে এরকম ম্যাচুরিটি বা এরকম পারসিভিয়ারেন্স খুব কম দেখেছি। কিন্তু লোড়ে এই সিনেমাটা রিলিজ করার পেছনে একমাত্র ওই আছে, কিন্তু শেষমেশ কিন্তু সবাই ওর হাত ছেড়ে দিয়েছিল। আর যেটা বললো ওর ডাউট ছিল, আমার কিন্তু প্রথম দিন থেকে ডাউট ছিল না প্রীতমের উপর। প্রীতমকে আমি বলেছি করো, আমি আছি। তো সেই স্পার্কটা প্রীতমের মধ্যে ছিল এবং আগামী দিনেও থাকবে আশা করি। এটা আর কি বলবো, বাকিটা অডিয়েন্স। এবার আমি প্রীতমের কাছেই আসছি। এই কোশ্চেনটা আমি যখন সিনেমা দেখেছিলাম তখনই ভেবে রেখেছিলাম। এখানে তো মিউজিক ডিরেক্টর হিসেবে আমার মামাও কাজ করেছে, হিল্লোল দাও কাজ করেছে, যদিও মিউজিক ডিরেক্টরের ইন্টারভিউ একটু পরে আসবে খুব শীঘ্রই। তো এখানে আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা সিন ছিল যেখানে গীতার শ্লোকের সঙ্গে এরকম সুন্দরভাবে মামারই একটা আর কি ভয়েস ওভার দেওয়া হয়েছিল পুরোপুরি শ্লোকটাকে ইউজ করে। তো একটা অ্যাকশন সিনের মধ্যে ওরকম একটা ভাবনা চিন্তা একটু করে মাথায় এলো, যেরকম কিছু একটা রাখবো, সেটা নিয়ে যদি বল। অ্যাকচুয়ালি ওই যে সিনটার কথা বলছো, দেখো এখানে তো থ্রিলার সিনেমা না, স্পয়লার দেওয়ার কিছু নেই। তো ওই সিনটাতে তুমি যদি দেখো, মানে আমাদের যে ক্যারেক্টার আদি, ও ড্রয়িং রুমে বসে আছে, মহাভারতের বইটা পড়ছিল, ঠিক আছে, গ্রন্থটা পড়ছিল, রাদার বলবো বই নয়। তো পড়ছিল, তখন যে সিকোয়েন্সটা যদি তুমি দেখো, ও ওই পয়েন্ট থেকে ওর যে ও এই ছিল পিকে ছিল, ও ওই পয়েন্ট থেকে ও নিজের ওই পিক লেভেলটাকে এক এক করে এবার হারাবে, ঠিক আছে। এবার ওই যে শ্লোকটা ছিল, ওটার মানে হচ্ছে বেসিক্যালি, আমি যদি সংক্ষেপে বলি, ওটার সিম্পল একটা মানে, কিছু মানুষ থাকে যাদের প্রচুর ইগো থাকে, অ্যান্ড তারা অন্যের ভালো সহ্য করতে পারে না, তাতে তারা অন্যের ক্ষতি তো করেই, প্লাস ওই ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি করে। তো এই পুরো সিনেমাটা অ্যাকচুয়ালি কিন্তু ওটার ওপরেই দাঁড়িয়ে। তো ওই যেহেতু আমার রেফারেন্স পয়েন্ট সবসময় মহাভারত, রামায়ণ অ্যান্ড আমাদের গীতা, আমি তো ওটা লাইফ হিসেবে ধরি, ঠিক আছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা জিনিস ওইটার সাথেই জড়িত, ওটার বাইরে কি কিছু নেই। তো ওইখানে আমার মনে হয়েছে যে ওই শ্লোকটার থেকে, আমি যেহেতু পড়া আমার পুরো, আমি বহু বছর, মানে আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি তখন গীতা পড়েছি, তারপর থেকেই পড়ি। এবার যেহেতু আমার জানা, তো ওই শ্লোকটা আমি স্পেসিফিক ওইখানে ইউজ করেছি। অ্যান্ড ইনফ্যাক্ট দেখো, এবার এই ডিটেলিংগুলোর কারণও আছে হচ্ছে, কারণ আমি স্ক্রিপ্টটা বহু বছর ধরে লিখেছি। আমার এই গল্পটা আমি লিখেছি যখন ক্লাস 5-এ পড়ি, তখনই লেখা। সেটা হ্যাঁ, অনেক বছর আগে। 5-এ যখন পড়ি তখন আমি সাল বলে দিচ্ছি তোমাকে, 2013 শুট শুরু করেছি 2023, ঠিক আছে। তো মানে শুট শুরু করেছি আই থিঙ্ক তখন আমার কত, আমি তখন 19-20 এরকমই কিছু একটা হবো, সামথিং, হ্যাঁ ওরকমই কিছু একটা হবো। তো আমরা প্রায় অলমোস্ট 2 বছর ধরে এই ছবিটা বানাই। আর তার আগে তো স্ক্রিপ্ট প্রিপ্রোডাকশন অনেক দিন ধরে চলছে, মানে সেলফ প্রিপ্রোডাকশনও তো হয়, যে আমি ছবিটাকে ভাবছি, স্ক্রিপ্টটা লিখছি, কিছু শর্ট ডিভিশন মাথায় রাখছি। তো এইভাবে ইচ্ছে করেই করা। তুমি যদি পুরো ছবি জুড়ে দেখো, সেরকম তুমি অনেক পকেটস পাবে ছবির মধ্যে, অনেক পয়েন্টস পাবে যেগুলো ইন্টারলিঙ্ক। মানে তুমি যদি ছবিটা, আমি দর্শককে অনুরোধ করছি, কেউ লেট করে ঢুকবেন না হলে। আপনি যদি প্রথম 5-10 মিনিট মিস করেন, তাহলে আপনি ওই লিঙ্কগুলো হারিয়ে ফেলবেন। হয়তো আপনি গল্পটা বুঝবেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতেই দেওয়া, মানে আমি এমন কিছু বানাতে চাইও না যেটা মানুষ বুঝবেই না, খুব সিম্পল গল্প। বাট ওই প্রত্যেকটা ইন্টারকানেকশন বোঝার জন্য প্রথম থেকে ছবিটা দেখতে হবে, যেমন তুমি বলে, যেহেতু তুমি দেখেছো, তো ওইটাই ভেবে আর কি করা। তো যেটা শ্লোকটার মানে আমি বললাম, তো ওই কারণেই তুমি যদি গল্পটা দেখো, ওটার উপরেই ভিত্তি করে রয়েছে, ক্যারেক্টারগুলোও ওটার উপর ভিত্তি করে রয়েছে, ঠিক আছে। ওই কারণেই এটা রাখা। অ্যান্ড ওটা ডেফিনেটলি একটা অ্যাকশন সিন, বাট তুমি যদি ওই শ্লোকটা যে
ওয়েতে বলা, তুমি ওই শ্লোকটাকে একটু অন্যভাবে বলো, তোমার অন্যরকম শুনতে লাগবে। তুমি ওটাকেই যখন ওটা তুমি পিচটাকে চেঞ্জ করে দাও, হ্যাঁ পুরোটা চেঞ্জ হয়ে গেল। তুমি যখন ওটা শুনে তুমি ওটার মধ্যে এনার্জিটা ফিল করতে পারো, তুমি ভাইবটা পাবে। তো ওটাকে ওইভাবেই বানানো যাতে ওই সিনটার মধ্যে মানুষ একদম ড্রাইভ ইন করে যায়। তো এই আর কি বিষয় না। তো এবার আমি সবার কাছে লাস্ট কোশ্চেনে আসছি, প্রত্যেকের আপকামিং প্রজেক্ট কি কি সেটা নিয়ে যদি একটু আলোচনা করা যায়। বলা যাবে না তোমার? এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। যখন ফাইনাল হবে ডেফিনেটলি জানাবো। এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। হোপ ফর দ্য বেস্ট। তোমাদের ভালোবাসা রেখো, নিশ্চয়ই ভালো কিছু হবে আমার সঙ্গে, আমাদের সবার সঙ্গে, আমাদের উগ্র টিমের সঙ্গে। কি কি তোমার তো ফাইনাল হয়েছে, বললে যে একটা প্রজেক্ট হবে। সে তো তুমিও আজকে স্ক্রিপ্ট রিডিং করে এলে। তুমিও তো আজকে স্ক্রিপ্ট রেডি করে এলে, তুমি বলেছো? হ্যাঁ, আমি তো 5 বছর ধরে বানাচ্ছি। না আমার একটা ফাইনাল হয়েছে, আমি বলছি। এটা হচ্ছে আমার নিজস্ব একটা প্রজেক্ট আসছে, সবাই শীঘ্রই জানতে পারবে। আমি তোমাকে ডাকবো, সেটা একদম নতুনত্ব কনসেপ্ট। আমি তোমার সাথে এটা নিয়ে বসবো পরে, কারণ আমার তোমার হেল্প লাগবে। আমি তোমাকে একটু আগেই বলছিলাম, একদমই ইউটিউবের প্রজেক্ট, আমার নিজস্ব গল্প এবং নিজস্ব কনসেপ্ট। আই হোপ তোমার অডিয়েন্সের থ্রু দিয়ে আমি কিছু অডিয়েন্স রিচ করতে পারবো। আর এই নতুন কনসেপ্ট গুলো আসা খুব দরকার, কারণ এখন আমাদের ধৈর্য খুব কমে গেছে। যেরকম আগে গানে সঞ্চারী হতো, ঠিক আছে, 3টে ইয়ে হতো, একটা মুখড়া হতো, 3টে অন্তরা একটা সঞ্চারী হতো। আস্তে আস্তে একটা মুখড়া একটা অন্তরা চলে এসছে, কারণ আমাদের সত্যি মানে আমাদের এতটা ফাস্ট পেস জীবন হয়ে গেছে যে আমরা অত ধৈর্য ধরে দেখছি না। তো সেই জন্যই অডিয়েন্সের সুবিধার্থে এবং ম্যাক্সিমাম অডিয়েন্স রিচ করার জন্য একটা কনসেপ্ট আনা হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে। আর তুমি একটু অডিয়েন্সকে বলো যখন দেখবে যে মানে নতুন নতুন কাজ যেন সবাই এনকারেজ করে। আর তোমাকে আপকামিং দিনে ধারাবাহিকে দেখা যাবে নাকি? আমি দুটো সিরিয়াল এখন করছি, একটা স্টারে শুভবিবাহ আর একটা জিতে পরিণীতা। এই দুটো সিরিয়াল করছি আমি। আর টুকটাক আমার কিছু কাজ আসছে, সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সময় দেওয়ার জন্য। সবাই উগ্র দেখুন হলে গিয়ে। অনেকদিন পরে বাংলাতে মাসি কমার্শিয়াল মুভি এসছে, যেটা এখন মিস করি আমরা। 2 হিরোকে নিয়ে সিনেমা, তো সবাই হলে যান, এনজয় করুন এবং অবশ্যই সাপোর্ট করুন বাংলা সিনেমাকে। ভালো থাকবেন সবাই। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।